একজন মানুষ কতটা ডিপ্রেশনে থাকলে প্রথম পরিচয়ে অপরিচিত একজন মানুষের সাথে তার পার্সোনাল বিষয় শেয়ার করতে পারে কল্পনা করতে পারেন? এবার যখন আমি রাজশাহী থেকে ঢাকায় আসছিলাম তখন একটা আপুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। উনি আমার পাশে ছিটেই ছিলেন। তো সেদিন উনি ওনার জীবনের কিছু গল্প আমার সঙ্গে শেয়ার করেছেন। তো ভাবলাম যেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ওনার নাম বলছি না বা ওনার বাসা কোথায় সেটাও বলছি না। তো যাই হোক, হালিম রান্না করা হয়েছিল, তো ভাবলাম যে হালিমগুলো সার্ভ করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করি। আমার ঠান্ডা লেগেছে, সেজন্য ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া আমি এমনিতেও খুব বেশি গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, ওই আপুটার বিয়ে হয়েছে 4 বছর হচ্ছে। ওনার হাজব্যান্ডরা 5 ভাই বোন, মানে ওনার হাজব্যান্ড একমাত্র ছেলে আর ওনার 4টা ননদ আছে। 4টা ননদের মধ্যে 3টা বড় আর একটা ছোট। সবারই বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই আপুটার শ্বশুর শাশুড়িও আছেন। ওনার শ্বশুর সরকারি জব করতেন, এখন রিটায়ার্ড পারসন। আপুটাও বিয়ের পরে 2 বছর জব করেছে, এখন 2 বছর থেকে আর জবটা করছে না। জব না করার পিছনে একটা রিজন আছে। রিজনটা হলো আপু বেবি নেওয়ার জন্য ট্রাই করতেছে। বাংলাদেশে নাকি অনেক দিন থেকে ট্রিটমেন্ট করছে কিন্তু হচ্ছে না। ওনার যে প্রবলেমটা সেটা মোটামুটি জটিল প্রবলেম। তো আমি তখন ওনাকে বললাম যে আপনি চাইলে ইন্ডিয়া যেতে পারেন। তো কথাটা তখনই শুরু হলো যে উনি বলল যে ইন্ডিয়া যাওয়ার জন্য আমরা একবার প্রিপারেশান নিয়েছিলাম, কিন্তু আমার ননদের জন্য যাওয়া হয়নি, মানে আমার ননদ পারমিশন দেয়নি। তো এই কথাটা শোনার পরে আমি একটু অবাক হলাম যে ননদের পারমিশন নিয়ে ইন্ডিয়াতে যেতে হবে, এটা আবার কেমন কথা? হাজব্যান্ড নিয়ে গেলেই তো হয়, বা হয়তো বা শ্বশুর শাশুড়ি পারমিশন দিলেই তো হয়ে যায়। এই কথাটা শোনার পরে যখন আমি অবাক হয়ে গিয়েছিলাম তখন আপুটা বলছে যে আপনি সামান্য এই কথাটা শুনে অবাক হয়ে গেলেন? আমার সংসারে চাল ডাল শেষ হয়ে গেলেও আমার হাজব্যান্ড তার বোনদের কাছ থেকে পারমিশন নেয় বা জিজ্ঞেস করে যে আমি এটা কিনবো, কতটুকু কিনবো। আমি এই সংসারে আছি বটে, কিন্তু এখানে আমার কথার কোনো মূল্য নাই। আমার হাজব্যান্ড ওর মা এবং 4 বোনের কথা ছাড়া এক চুলও নড়ে না। ওনারা যা বলে উনি তাই করে। এর মাঝে আমি আবার আপুকে জিজ্ঞেস করলাম যে আপু আপনার কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? তো আপু বলল না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, 4 বোনের এক ভাই দেখে বিয়ে দিয়েছিল যেন ওখানে আমি সুখে থাকি, কিন্তু এখন তার উল্টাটা হয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখা ভালো, আপুর যে 4 ননদ সবারই বিয়ে হয়ে গেছে। তো ওনার হাজব্যান্ডরা সবাই ভালো ভালো পজিশানে আছে। চাকরি সূত্রে ওনারা বিভিন্ন জায়গায় থাকে। একজন থাকে ঢাকায়, একজন থাকে চট্টগ্রাম, একজন মনে হয় কুমিল্লা না কোথায় যেন আপু বললো, আমি সঠিক বলতে পারছি না, ভুলে গেছি। আর আরেকজন থাকে ওনার শ্বশুরবাড়ি যেখানে ওখানে। ওনার শ্বশুর শাশুড়ির যদি কোনো বিপদ হয়, মানে অসুখ বিসুখ বা অন্য কোনো বিপদ, তখন আপুকেই যেতে হয়। তো এটা স্বাভাবিক, শ্বশুর শাশুড়ির বিপদে যাবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ওনার যে 4টা ননদ আছে ওনাদেরও যদি কোনো প্রবলেম হয়, অসুখ হয় বা যে কোনো প্রবলেমে নাকি আপুকেই যেতে হবে। আপুটা বলছে যে আমি আর পারছি না, আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। সবার প্রবলেমে আমাকে যেতে হয়। কারো না কারোর প্রবলেম সবসময় থাকেই, একজনের শেষ হয় তার একজনের শুরু হয়। এভাবে আর কতদিন? আমি একেবারে হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। আমিও তো একটা মানুষ, আমারও মন আছে, শরীর আছে। মনের কথা না হলে বাদই দিলাম, এই শরীরটা তো আর চলে না। আজ ঢাকা তো কাল চট্টগ্রাম, তারপর রাজশাহী, আর কত? বিশ্বাস করবেন কি না জানি না আপু, যখন আমার শ্বশুর বাড়িতে যাই তখন আমার ননদরা থাকে, ননদের সব বাচ্চা কাচ্চারা থাকে, আমার শ্বশুর শাশুড় থাকে। ওই সময় বাসার সমস্ত কাজ আমাকে করতে হয়। সেই সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত একটা সেকেন্ড বসার সময় পায় না। তারপরেও আমার দিকে তাকানোর মতো কেউ নাই। তারপরেও আমাকে সবসময় হাসি মুখে থাকতে হয়। যদি কোনো কারণে কারো উপরে একটু রাগ করি তখন দেখা যাচ্ছে সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। তখন শুধু মনে হয় আগে আমি কোন লাইফে ছিলাম আর এখন কোন লাইফে এসেছি। সত্যি কথা বলতে কি আপু, এখন না আমার আর বাচ্চা নিতে ইচ্ছে করে না। এই বন্ধনটার ভেতরে তো আমি থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। এখানে নতুন একটা জীবন নিয়ে এসে কী করব বলেন? আমার বাবা মা কি বলে জানেন? যে একটা না হলে ভুল করেই ফেলেছি, তুমি এখনও ডিসিশান নাও, এখনও সময় আছে। এখন যদি সিদ্ধান্ত নিতে না পারো, এখন যদি বের হয়ে আসতে না পারো, তাহলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। সারা জীবন এই দুঃখ কষ্টগুলো তোমাকে কুড়ে কুড়ে খাবে। আপু যখন এই কথাগুলো আমাকে বলছিলেন তখন আমি খুবই অবাক হচ্ছিলাম। অনেকের কাছে হয়তো বা এগুলো স্বাভাবিক হতে পারে, কিন্তু আমার কাছে এটা অস্বাভাবিক ছিল। আমি বরাবরই স্বাধীনচেতা মানুষ, আর এই ধরনের সিচুয়েশন আমি কখনোই ফেস করিনি আলহামদুলিল্লাহ। আপুটা এক পর্যায়ে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি বলেন তো আপু, আমার কি করা উচিত? আমার কি এখানে মানিয়ে থেকে যাওয়া উচিত, নাকি এখান থেকে বের হয়ে আসা উচিত? সত্যি কথা বলতে এই কথার কোনো উত্তর আমার জানা ছিল না, কারণ আমি কখনো এরকম সিচুয়েশান পারই করিনি। আমার জানাই নাই যে কতটুকু অত্যাচারিত হলে সেটা সহ্য করা যায় বা কোনটা সহ্যের বাইরে চলে যায়। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে কি মনে হয় জানেন? প্রতিদিন ধীরে ধীরে কান্না করার চেয়ে একদিন জোরে কান্না করাই ভালো। একটা মানুষ পরাধীনভাবে কয়দিন বেঁচে থাকতে পারে? প্রত্যেকটা মানুষের স্বাধীনতা দরকার। আমরা হয়তো বা মনে করি এখন যুগ চেঞ্জ হয়ে গেছে, ওয়াইফের কথায় পুরো সংসার চলে। হ্যাঁ চলে, কিন্তু সেটা সবার ক্ষেত্রে না।
আপনি আপুটার কথা চিন্তা করেন, আপুর শাশুড়ির যে সংসারটা সেটা কিন্তু ওনার শাশুড়ির কথাতেই চলছে, কিন্তু আপুর বেলায় উল্টা। আপুর বেলাতে ওনার ননদ বা ওনার শাশুড়িটা যেটা বলছে সেটাই হচ্ছে। এখনও আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা অত্যাচারিত। শুধু সারাদিন ধরে ধরে মারলে যে অত্যাচার করা হয় সেটা কিন্তু না, মানসিক অত্যাচারটা অনেক বড় অত্যাচার। লোকে কি বলবে, সমাজ কি ভাববে, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এখনও হাজারো মেয়ে বেঁচে থেকেও মরে গেছে। অনেকে আছে যারা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি এই সংসারে খুব সুখী, শুধুমাত্র বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সংসার করে যাচ্ছে। তো যাই হোক, এই সকল আপুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, নট অনলি আপু, ভাইয়াদেরকেও বলছি, কারণ পার্টনার যে কারোটাই খারাপ হতে পারে। জীবন কিন্তু একটাই, সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না, সে কারণে সময় থাকতেই সিদ্ধান্ত নিতে হবে।